কলেজ ভোটে জিতলো কে? তামাল দা যুগ যুগ জিও। আমাদের নেতা তোমার নেতা, যুগ যুগ জিও। আমাদের নেতা তোমার নেতা, আমাদের নেতা তোমার নেতা। তামাল দা যুগ যুগ জিও। তামালদা মঞ্চে হাজির হয়েছে। তাই তামালদাকে মালা দিয়ে বরণ করে দিচ্ছে আমাদের কলেজের ছাত্রী মিস প্রিয়া। হাতালে হাতালে। তামালদা, হ্যাঁ বলো। এবার কলেজের ভোটে আমরা উত্তমকে পরাজিত করেছি। তাই উত্তম আমাদের এখানে উত্তমের কোনো কাজ নেই। উত্তম হ্যাঁ আমাদের একটা ছেলেকে পছন্দ করে না। হ্যাঁ ঠিকই বলছো কালু। আমাদের সিগারেট খেতে দেয় না, মদ খেতে দেয় না। হ্যাঁ তাই আপনাকে আমরা ভোট দিয়ে এবার জয়যুক্ত করেছি। আরে এমনি এমনি ভোটে জয় যুক্ত হতেন না তামালদা। কি বলছো? সব আমাদের পরিশ্রমের জন্য হয়েছে। যত ছাপ্পা ভোট আমি দিয়েছি। বাহ 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 বাহ। আপনি তাহলে ছাপ্পা যদি না দিতাম আমি উত্তমকে হারাতে পারতেন। আমি জানি, কিন্তু দেওয়ালেরও কান আছে, যা বলার আসতে। শোনো, না, তোমরা না, তো আমরা যখন জিতেছি আর আসতে বলার কিছু নেই। আমি যদি ভোটের দিনে তিনখানে পেটো না মারতাম, তিনটে পেটো মেরেছি, ওদের একজনকে ভোট দিতে আসিনি। তা ওরা কেউ আসে নেই, আচ্ছা, আচ্ছা। আমরা মেরে দিয়েছি। তাই আমাদের আশা আপনাকে পূর্ণ করতেই হবে। শোনো কালু, তোমরা যখন আমার জন্য এত অক্লান্ত পরিশ্রম করেছো, যখন আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছো, তোমাদের প্রত্যেকটা মনের আশা আমি পূর্ণ করব। বলো তোমরা কি চাও? আমরা চাই কলেজের মধ্যে একটা পার্ক হোক, হোক আর হবে। সেই পার্কে আমাদের ছাত্র ছাত্রী যেন অবাধ মেলামেশা হয়। এর জন্য প্রফেসর যেন আমাদের কোনো পানিশমেন্ট না দিতে পারে। বেশ, তার জন্য এখন আমি কলেজের প্রেসিডেন্ট। আমার উপরে ওই কোনো প্রফেসর উঠতে পারবে না। তাই তোমাদের মনের ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমাদের। তামাল দা যুগ যুগ জিও। তামাল দা যুগ যুগ জিও। তামাল দা যুগ যুগ জিও। মানুষ কত বোকার, কত বেঈমান। আমি ওদেরকে মদ খেতে পয়সা দিয়েছি, মাংস খেতে পয়সা দিয়েছি। সেই মদ মাংস খেয়ে তারা আমার জন্য 2 নম্বরই ছাপ্পা ভোট করেছে। কিন্তু আমাকে জিততেই হতো। ওই আমার বিরোধী পক্ষ উত্তম, আর তার সঙ্গে ভেসে আছে পারুল। কিন্তু পারুল, তুমি জানো না যে আমার নাম তামাল রায়, আর এই তামাল রায় যা চাই তাই পাই। তুমি এবার যাবে কোথায়? এবার তুমি উত্তমের কাছ থেকে তুমি হবে আমার। না যাই পারুলকে খুশির খবরটা শুনিয়ে আসি। আমি তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পাই। আমার আর ভালো লাগছে না। কিন্তু উত্তম তো ভোটে হেরেই গেল। সে নিশ্চয়ই কোথাও মন খারাপ করে দাঁড়িয়েছে। না না, আমাকে তার পাশে আজকে থাকতে হবে। তার পাশে যদি আমি না থাকি, আর থাকবেই বাকি। আর দেরি করবো না, এখনই আমি উত্তমের কাছে যাই। দাঁড়াও, এত ব্যস্ত কেন? উত্তমের সঙ্গে দেখা করবে বুঝি? হ্যাঁ তামাল রায়। উত্তমের সঙ্গে দেখা করে আর তোমার কোনো লাভ নেই। কেন? কারণ উত্তম কলেজ ভোটে আমার কাছে বিপুল ভোটে গোহারা হেরে সে এখন কোথায় লজ্জায় ঘৃণায় মুখ লুকিয়ে পড়ে আছে। না না, সেটা তোমার মনে হয় যে সে হয়তো লজ্জায় কোথায় মুখ লুকিয়ে বসে আছে। সেটা কখনো করতে পারে না। কিন্তু তুমি আমার সামনে কিসের জন্য দাঁড়িয়ে আছো? এই আশায়? কিসের আশায়? তোমার আশায়। শোনো পারুল, তুমি যতদিন ওই উত্তমের সঙ্গে মেলামেশা করতে, ততদিন আমার ঘৃণায় রাগে আমার মাথা গরম হয়ে যেত। শুধু আমার হাতে এই প্রেসিডেন্টের ক্ষমতাটা ছিল না। তাই আজ যখন ক্ষমতা চলে এসেছে, আজ থেকে আর কোনো ভয় নেই। আমি জানতাম তামাল রায়, আমি জানতাম যে তুমি যখন এই
হ্যাঁ। কিন্তু তুমি যেটা ভাবছো ভুল করছো। আমি একমাত্র ভালোবাসি সে হলো উত্তম। উত্তমকে ছাড়া আমার কাউকে- পারুল, ওই উত্তমের কথা আজ থেকে তুমি ভুলে যাও। আজ থেকে তুমি উত্তমের নও, আজ থেকে শুধু মিস পারুল এই তামাল রায়ের। তুমি সরে যাও, আমি যাব। ক্ষমতা আমার হাতে, পুলিশ প্রশাসন কলেজ সমস্ত কিছু এখন আমার হাতে। আমি যা বলবো তাই হবে। তাই আজ থেকে তুমি আমার, তাই তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দাও। তোমার মনের ইচ্ছা পূরণ কোনোদিনই হবে না। তুমি জেনে রাখো, তুমি রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। আমি এই রাস্তা ছাড়তে যদি না চাই, তাহলে আমি চিৎকার করব, কোনো লাভ হবে না। লোকজনকে ডাকবো। কোনো লাভ হবে না। কেন? কারণ এখন এই কলেজের প্রেসিডেন্ট আমি যা বলবো তাই হবে। তা বললে হয়? তোমার রূপটা কে দেখবে? তোমার রূপটা যখন পাবলিকে দেখবে তখন তো তোমার রূপটা বুঝতে পারবে, তাই না? তাহলে তুমি দেখো আমার এই রূপটার খেল কিছু কাছে। দেখো তামাল, একদম এগিয়ে কথা বলছি, সরে যাও। বাঁচাও! ধীরে ধীরে তামাল বাবু, ধীরে। সত্যি তামাল, তোমার এই জঘন্য চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। উত্তম, আরে মনে মনে ভাবছি, এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়? তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নব নির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রীর হাত ধরে টানাটানি করছে। উত্তম, একটা কথা তুই মনে রাখিস, এতদিন তুই ক্ষমতায় ছিলিস, তাই ওই কলেজের জমিদার কন্যাকে নিয়ে তুই যা খুশি তাই করেছিস। এখন ক্ষমতায় আমি, তাহলে এবার আমি তো যা খুশি তাই করবই। তা সম্ভব নয় তামাল, মনে রাখো, জোর করে সবকিছু পাওয়া যায় না, আর জোর করে সবকিছু করাও যায় না। জোর করে একটা বৃক্ষকে রোপণ করা যায়, কিন্তু জোর করে সেই বৃক্ষে কখনো ফুল বা ফল ফোটানো যায় না। উত্তম, যা বললাম তুমি করেছো, শাস্তি তোমার প্রাপ্য। কিন্তু মনে মনে ভাবছি যে কেমন করে তুমি একজন নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়ে গেলে, মানুষ যাকে চাই না সে কেমন করে জয়লাভ করলো সেটাই তো আমি ভেবে পাচ্ছি আরে না। তা নয়, ওটা রেজাল্ট। রেজাল্ট রেজাল্ট। তুই আমার কাছে ওই কলেজ ভোটে গোহারা হেরেছিস, তাই তোর মুখে এত বড় বড় কথা মানাই না। যাক, আমি তোমাকে বলতে চাই না, আমি জানতে চাই এখানে এসেছো। আমি হ্যাঁ, আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য। মনের ইচ্ছা? কিসের ইচ্ছা তোমার? ওই যে আমার প্রাণেশ্বরী পারুল। পারুলকে বড় ভালোবাসো, তাই না? হ্যাঁ। শোনো তামাল, ভালোবাসা গাছের ফল নয় যে তুমি চাইলে তোমাকে তা পেড়ে দিবে। উত্তম, একটা মন থাকা প্রয়োজন, বুঝতে পেরেছো? আজ থেকে আমার আর পারুলের মাঝখানে বাধা হওয়ার চেষ্টা করবি না। শোনো, পারুল হচ্ছে আমার ভালোবাসার মাতৃ, আর তার দিকে যদি কেউ লোলুপ দৃষ্টিতে এগিয়ে আসে তাহলে তার চোখ দূরে আমি তুলে নেবো। উত্তম, জবরদস্তি তুমি করেছো, এতক্ষণ আমার উচিত ছিল তোমার হাত ধরে ভেঙে গুড়িয়ে দেওয়া। তাই যাও, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো, নইলে তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। চলে যাচ্ছি উত্তম, চলে যাচ্ছি। তুই আমার কাছে হেরে যাওয়া একটা প্রার্থী, একটা বিজয়ী প্রার্থীর সঙ্গে যে তর্ক তুই করলি, তার প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় যদি উসুল করে নিতে না পারি, তাহলে আমার নাম তামাল রায় নয়। একটা কথা জেনে রাখ উত্তম, আর এই তামাল রায় যা চাই তাই পাই। বুঝতে পারছি পারুল, ওই শয়তানটা লোলুপ দৃষ্টি তোমার প্রতি আছে। ও তোমার থেকে এগিয়ে আসছিল বলেই তবে ছুটতে ছুটতে এলাম। আমি জানি তোমার মান সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করবে, তাই তোমাকে রক্ষা করতে ছুটে এলাম। তুমি যখন সবই জানো, ছোট চলে এলে আমাকে বাঁচাতো, কিন্তু এইভাবে আর কদিন চলবে বলো তো? এইভাবে মানে কি বলতে চাও পারুল? হ্যাঁ, তাই বলছিলাম, তুমি যখন আমাকে ভালোই বাসো তাহলে বিয়েটা করেই ফেলো না, তাহলে তার এই শয়তানটা আমার পেছনে লেগে থাকে না। না না পারুল, তা হয় না। কেন বুঝতে পারছো না? তুমি একজন জমিদারের মেয়ে, তোমার বাপের বিশাল বড় জমিদার আছে, আর আমি সামান্য গরিবের ছেলে। ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, বাড়িতে একটা দাদার একটা বৌদি আছে। অক্লান্ত পরিশ্রম করে তারা আমাকে এই কলকাতায় পাঠিয়েছে লেখাপড়া শিখতে।
আর আমি যদি জমিদারের মেয়েকে বিয়ে করি তাহলে তোমার বাপি এই গরিবের ছেলেটাকে গুলি করে মারবে। না উত্তম না, তুমি ভুল ভাবছো। আমার বাপি খুব ভালো মানুষ। তুমি জানো আমার বাপি যখন জানবে আমি কাউকে একজন ভালোবাসি, সে নিশ্চয়ই মেনে নেবে। আর তাছাড়া তুমি বলো, ভালোবাসার কখনো বড়লোক গরিবের কোনো জাত বিচার আছে নাকি? কিন্তু আমার ঘরে গেলে তো তোমাকে উপোস করে দিন কাটাতে হবে জমিদারের মেয়ে। তুমি তুমি যদি উপোস থাকতে পারো, আমিও তোমার সঙ্গে উপোস থাকতে কেন পারবো। বুঝতে পারছো না বারুন? গরিবের ছেলে আমি, চলার পথে কত অন্ধকার, কত কাঁটা পড়েছে। সেই অন্ধকার, সেই কাঁটাকে পরিষ্কার করে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে বড় হতে হবে। পারবে তুমি সেই চলার পথে অন্ধকারের দিকে হাত বাড়িয়ে এগিয়ে যেতে? উত্তম, তুমি যদি হেঁটে চলতে পারো তাহলে আমি কেন পারবো না? আমিও তোমার ওই দুটি হাত ধরে তোমার সাথে ওই পথে চলতে চাই। বেশ, তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি পারুন, বাসি বলে তো সবসময় তোমাকে আমি চোখের পলক ছাড়া করতে পারি না। সবসময় তোমাকে আমি কাছে পেতে চাই, কিন্তু বিয়েটা আমাদের হবে কোথায় জানো? মা কালীর মন্দিরে। আমাকে বিয়ে করবে? তোমার বাপিকে বলে বিয়ে করা সম্ভব নয়। তাহলে আমি আমার দাদা বৌদিকে বলবো যারা বউ নিয়ে আসছি। আর তারপরে আগামী 18 ফাল্গুন একটা শুভ দিন আছে। ওই 18 ফাল্গুন মা কালী মন্দিরের সামনে তুমি কনের সাজে সেজে সোনার অলংকার পরে দাঁড়িয়ে থাকবে। আর কাল আমি বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে নিয়ে আসবে এক কৌটো সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্ত পরিয়ে দিয়ে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার গ্রামে নিয়ে যাবে। তাই হবে উত্তম, আমি সেই আশাতেই থাকবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে কথা দাও, জীবনে মরণে কখনো কোনোদিন আমাকে দূরে সরিয়ে দেবে না? এই তোমাকে গাছি আমি কথা দিলাম। আমিও তোমার হাত দুটি ধরে প্রতিজ্ঞা করছি পারুল, যদি প্রয়োজন হয় হাসি মুখে নিজের জীবন পরিত্যাগ করব। হাতে হাত রেখে কথা দিলাম, কখনো কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেব না। তুমি যখন আমার বউ হয়ে যাবে তখন তোমায় কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। তাই বুঝি? প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে
পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা রজনী কাটে না বধু তোমাকে ছাড়া আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো এখন বুঝি তুমি আমার জীবনের আলো এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো এখন বুঝি তুমি আমার জীবনের আলো পাশে তুমি না থাকিলে পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা রজনী কাটে না বধু তোমাকে ছাড়া রজনী কাটে না রজনী কাটে না রজনী কাটে না বধু তোমাকে চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি গ্রামে যাব ওগো ঠাকুর, প্রতিদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলস্পর্শ করি না। কেন জানো? আমি শুধু চাই আমার এই ছোট্ট সংসারটা যেন সুখে শান্তিতে বজায় থাকে। তাই তো প্রতিনিয়তের মতো আজও আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমাকে আমি মনে প্রাণে ডাকতে চাই। তুমি আমার ডাকে সাড়া দিও ঠাকুর। আমা হতে তুমি বিরত থেকো না। আমা হতে তুমি বিরত থাকলে আমি যে সইতে পারি না। দাও, সাড়া দাও ঠাকুর। এই হতভাগিনীকে তুমি দেখা দাও, সাড়া দাও। দাও মরে পদ্মপলা দর্শন দেবে গো দর্শন দেবে গো দর্শন দেবে গো দেবে
অনেক প্রয়োজন। বলো বলো এই ঠাকুর মন্দিরেই বলছি, শুনলে তুমি নিজেকে অবাক হয়ে যাবে। বলো আমি একদিন বলেছিলাম না, আমাদের ছোট্ট ভাই তোমার আমার এই সারা গ্রামের প্রত্যেকটা মানুষের মুখ উজ্জ্বল করবে। সেই আমার ছোট্ট ভাই কি করেছে জানো? কি করেছে? এবারকার এই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস কি করেছে। বললে? আমার দেবর উত্তম পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে? হ্যাঁ গো। তাহলে আর তুমি দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো? এই সুসংবাদটা পাওয়ার পরেও তুমি দাঁড়িয়ে আছো? তুমি এভাবে দাঁড়িয়ে থেকো না। শোনো, বলো। আমার দেবর যা যা খেতে ভালোবাসে আজ কিন্তু তোমাকে তাই তাই বাজার করে নিয়ে আসতে হবে। অবশ্যই আর নিয়ে আমার আসবো। দেবরের মানে পছন্দের মতো আজ আমি মনের মতো করে রান্নবো। বেশ, তাহলে তুমি অপেক্ষা করো, আমি বাজারে চললাম, আমার ভাইয়ের পছন্দের এই জিনিস আমি সংগ্রহ করে এখনই নিয়ে আসছি। নমস্কার দাদা, আরে ভালো আছেন? খুব ভালো, কিন্তু হঠাৎ হ্যাঁ দাদা, আমার বাড়িতে হ্যাঁ আমি তামাল। তোমার দর্শন। হ্যাঁ দাদা, কি করবো বলুন। দাদা মানে বলছিলাম, ভালো আছেন? খুব ভালো, খুব ভালো, আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। আরে বৌদি ভালো আছেন? হ্যাঁ তামাল ঠাকুরপো খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? আর কেমন থাকবো বলুন, যেমন আপনারা আশীর্বাদ করে রেখেছেন আমি সেরকমই আছি। তাই তাই এখানে আগমনের হেতু? আগমনের হেতু বৌদি আপনি তো জানেন, এই গ্রামের সমস্ত সম্পত্তি, পুকুর গড়ে, জমি জমা, গাড়ি বাড়ি সব তো একটা দিন আমাদেরই ছিল, আজও আছে। আমি বাবা মারার পর এখন কলকাতায় চলে গেছি, তাই ভাবছি ওই আপনাদের গ্রামে ওই সম্পত্তি, পুকুর জমি জমা দেখার জন্য আসার একটা হেতু নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। সে তো বুঝলাম, কিন্তু কেন, কি কারণে, কোন হেতুতে তুমি এসেছো সেটা তো বলবে। না, তুমি মানে- যদি খুলে না বলো তাহলে আমরা কেমন করে না বুঝবো মানে বলো? বৌদি ওই কথা বলছিলাম, ওই আপনার দেওর উত্তম। হ্যাঁ আমার দেবর উত্তম জানো ফার্স্ট ডিভিশনে পাস করেছে। হ্যাঁ শুনেছি শুনেছি, কারণ এই জন্যই শুনেছি আমার বোন ওই উত্তমের সাথে একসাথে পড়াশোনা করে। তাই বুঝি? হ্যাঁ দুজনের খুব মিল। তাই তাই ভাবছিলাম, বড় আশা নিয়ে এলাম বৌদি আপনাদের কাছে, যে আমার একমাত্র বোন নীলিমা আর আপনার দেওর মানে এই আমার দাদার ভাই উত্তম, তাদের যদি শুভ বিবাহটা হতো। না 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 না, কি বলছি দাদা? যে সম্পর্কের কথা তুমি এখানে উচ্চারণ করলে এ কোনোদিনই সম্ভব নয়। দাদা এ বিয়ে কখনোই হতে পারে না। তোমার দাদা ঠিক কথাই বলছে। এই বিয়ে কেমন করে হবে বলো তো? তুমি অনেক তোমরা বড় এত লোক। বড় লোক মানুষ আর আমরা গরিব মানুষ, তোমার বোনকে এই বাড়িতে নিয়ে এসে আমরা কোথায় থাকতে দেবো বলো তো? আর বৌদি তোমাদের মুখে খালি গ্রামের মানুষ, তোমরা ওই একটাই ভাষা, তোমরা বড় লোক আমরা গরিব। কেন বলবো না বলো? আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়, কোনোদিন খেতে পাই কোনোদিন পাই না। আর তোমার বোনকে নিয়ে এসে, যে বোন বিলাসিতায় মানুষ হয়েছে, তাকে এই বাড়িতে নিয়ে এসে আমরা কোথায় রাখবো, কি খেতে দেবো? বৌদি এই কথাটা কেন ভাবছেন না? আমি আমার ওই বোনটার জন্য এখনো পর্যন্ত আমি কোনো বিবাহ করিনি, তাই আমার বাবার যত সম্পত্তি আছে আপনাদের বাড়িতে যদি বৌমা হয়ে আসে, তাহলে অর্ধেক সম্পত্তি তো আমার বোনের, সেগুলো তো আপনাদেরই হবে। কিন্তু না, তুমি যাই বলো না কেন, এই বিয়েতে আমরা কোনোদিনই মত দিতে পারবো না, আমরা রাজি নয়। দাদা বড় আশা নিয়ে এসেছিলাম দাদা, হুম, আজ আমি চলে যাচ্ছি। বেশ, আপনার প্রতি আর বৌদির প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না, তাই চোখের জল ফেলতে ফেলতে আমি আপনাদের বাড়ি থেকে চলেই যাচ্ছি দাদা। আচ্ছা, এস এস, হ্যাঁ গো, বলো। তমাল যে নিরাশ হয়ে ফিরে গেল, যে প্রস্তাবটা তমাল দিয়েছে আকাশ কুসুম কল্পনা, কিন্তু আমার মনে হয় কি জানো, বলো। আমার মনে হয় এই বিয়েটা দিলে হয়তো খুব ভালো হবে। না গো না, বড় লোকের মেয়ে কখনো গরিব পরিবারকে মেনে নিতে পারে না। ওই মেয়েকে যদি এই বাড়িতে নিয়ে আসো, একদিন দেখবে তোমার আমার মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে, আমাদের প্রত্যেককে আলাদা করে দেবে। আগে ভাগে এসব কল্পনা করা ভুল। আমি বলছিলাম কি, তুমি না হয় এই বিয়েতে রাজি হয়ে যাও। তুমি বলছো? হ্যাঁ, তুমি যখন তার বৌদি, তুমি কথায় যখন রাজি হচ্ছ, তখন আমাকে তো হতেই হবে। বেশ, আমি তামালকে ডাকছি। তামাল, ও তামাল, এদিকে এসো। দাদা কিছু বলছেন? তুমি দুঃখ নিয়ে ফিরে যাওয়ার পর তোমার বৌদি হ্যাঁ দাদা। বিয়ের প্রস্তাবে রাজি দিয়েছে।
আমি জানতাম দাদা, রাজি জানতাম হয়েছে। আপনাদের মন গঙ্গা জলের মতো পবিত্র, তাই আমি জানি যে বৌদি কি আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। কি তো বলো তামাল, এবার বিয়ের দিন তারিখটা কবে? দাদা ও সব আপনার চিন্তা নাই, আমি সমস্ত পুরোহিতের কাছ থেকে সব দেখিয়ে নিচ্ছি। ওই বিয়ের দিনটা 17ই ফাল্গুন। কিন্তু 17ই ফাল্গুন। এত তাড়াতাড়ি জোগাড় তাই তো। যন্ত্র টাকা পয়সা। দাদা ঠিকই তো। না দাদা না, টাকা পয়সার জন্য কেন ভাবছেন? তার জন্যই তামাল রায় আছে, আপনার ভাই আছে, আচ্ছা, আর আমার একমাত্র আদরের বোন। এ তুমি কি বলছো তোমার? চিন্তা করব না, আমাদের একমাত্র মানে আমার একমাত্র দেবর, যার বিয়ে দেব, একটা অনুষ্ঠান করতে হবে, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে, খরচা তো আছে। বৌদি ওগুলোর জন্য কোনো কিছু ভাববেন না, আমি সমস্ত মাল কলকাতা থেকে লরি করে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। আর নেমন্তন্নর কথা ভাবছেন, সে তো এখন ফোনের যোগাযোগ। বেশ, তাই যদি হয় সব রকম ভরসা যদি দিতে পারো মাই, হ্যাঁ দাদা। তাহলে আমি কথা দিলাম, বিয়ের প্রস্তাবে রাজি হলাম। ওই 17ই ফাল্গুন হবে শুভ বিবাহ। বেশ, তাহলে দাদা আমাকেও তো বাড়িতে জোগাড় জানতে, আমার বন্ধু বান্ধব নেমন্তন্নের ব্যাপার আছে, হ্যাঁ, হ্যাঁ। তাই আমি এখন আসছি। সে কি সে কি তোমার বৌদি। এত বড় একটা সুসংবাদ নিয়েছে, তুমি এখান থেকে শুধু মুখে চলে যাবে? অন্তত একটু মিষ্টি মুখ করে যাও। বৌদি কোনো ব্যস্ত হয়ে না, আরে বাবা খাবো, বিয়েটাকে হয়ে যাক। আপনি, দাদা, আমি, উত্তম, আমার একমাত্র আদরের বোন নীলিমা একসাথে রান্না করে সবাই মিলে খাবো। আর আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম। আসি বৌদি, এসো কিন্তু। আসি। আচ্ছা, হ্যাঁ গো, বলো। বিয়ে তো ঠিক করলে, হ্যাঁ, এবার তোমার আদরের ভাইকে কে বলবে? তুমি না না না, আমার মাথা খারাপ হয়েছে। তুমিই তো আদরের বৌদি, তাহলে উত্তমকে বিয়ের কথা তোমাকে আমি বলতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করো, আমি বলতে পারবো না, যা বলার তুমি বলো। না না না, আমার পক্ষে দাদা হয়ে সম্ভব হবে না। দাদা উত্তম, উত্তম, কেমন আছো দাদা? খুব ভালো, খুব ভালো। ভালো থাকবো না ভাই, আশীর্বাদ করে দিবি, অনেক বড় হও। কি ব্যাপার দাদা, আমার বৌদি বাড়ি আসে পর মুখ ফিরে রয়েছে কেন? দেখ, তুই কাছে যা। ও বৌদি, কি হলো? কি গো, তোমার সন্তানকে তুমি কি ভুলে গেলে? কথা বলবো না, কেন? অভিমান করেছি। মা আমার অভিমান করেছে। কেন অভিমান করবো না বলো? কেন? তুমি যদি আমার সন্তানই হলে, তুমি তো সবসময় আমার আঁচড়ের তলায় বৌদি বৌদি মা মা করে চিৎকার করে থাকো, আর আজকে আজকে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দাদা দাদা, বৌদির কোনো নামগন্ধই নেই। এই জন্য তোমার অভিমান হয়েছে? না বৌদির অভিমান করো না। আমার মনে পড়ে সেই ছোট্টবেলার কথা, যখন মা মারা যায় তখন তোমরা দুজনে মিলে আমাকে কত যত্ন করে লালন পালন করেছো। জমি জায়গা বিক্রি করে আমাকে কলকাতা বাড়িছো লেখাপড়া শিখতে। সে দানের কথা আমি কি ভুলতে পারি? তোমাদের মায়া আমি কখনো ভুলতে পারবো না। তোমরা আমার কত বড় আপনজন। আমার এই বুকটা ছেড়ে যদি দেখানো যেত, তাহলে দেখিয়ে দিতাম যে রাম সীতার ছবি আমার এই বুকের মাঝে আছে। উত্তম, কি ব্যাপার দাদা? এই বৌদি তোর বৌদি যেন কি বলবো। কিছু বলতে হবে না, আমি বলছি শোনো। দাঁড়া, হ্যাঁ? তুই বলার আগে তাহলে আমি বলতে বাধ্য হলাম। তোর বৌদি আমি, হ্যাঁ, সংবাদটা শুনে তো আনন্দ আত্মহারা হয়ে উঠবি। তাই বুঝি? ভাবতে পারবি না যে এইরকম একটা সম্পর্ক আমাদের হতে চলেছে। কি জানিস, কি দাদা? এখানকার বিশাল ধনাঢ্য ব্যক্তি মিস্টার তামাল রায়ের একমাত্র বোনের সঙ্গে আমি তোর শুভ বিবাহ ঠিক করে না। কি বলে দাদা, আমার বিয়ে ঠিক করেছো তামালের বোন নীলিমার সঙ্গে? হ্যাঁ। না দাদা না, নীলিমাকে বিয়ে আমি করতে পারবো না। কেন? কেন যে পারবো না সেটা আমি তোমাকে বলতে চাই। শুধু তাই না, আমি জানি ওই জমিদারের মেয়ে, নাম তার নীলিমা, তামালের একমাত্র বোন। সে কি করে জানো? কি? মদ খায়, সিগারেট খায়, পরপুষলে মাতামাতি করে। আমি পারবো না একটা ধনাঢ্য ব্যক্তির ওই মেয়েটাকে বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করে দিতে। সে কি, সে কি উত্তম? হ্যাঁ বৌদি, তোমার দাদা যে কথা দিয়েছে, তাহলে সেই কথার কি হবে এখন? ফিরিয়ে নেবে। তোমরা বলবে যে তোমাদের ঠাকুরপো ও পারবে না বিয়ে করতে। উত্তম, এইটাই কি তোর শেষ সিদ্ধান্ত ভাই? দাদা, এটা আমি শেষ সিদ্ধান্ত, আমি নীলিমাকে বিয়ে করতে পারবো না দাদা। বেশ, তাহলে তুই আমার শেষ সিদ্ধান্ত শুনে নে। ওই মিস্টার তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে যদি তুই বিয়ে না করিস,
তাহলে তোর দাদার মরা মুখ দেখবি। দাদা হ্যাঁ, এ তুমি কি বলছো দাদা? তোমার মরা মুখ দেখবো আমি? না দাদা না, তোমরা যে আমার কত বড় আপনজন সেটা আমি মুখে বোঝাতে পারবো না দাদা। আমি পারবো না তোমার মরা মুখ দেখতে। বলো দাদা, কি করলে তুমি খুশি হবে? শোন ভাই, তুই সুখী হবি রে। সে অনেক বড় লোক, আমরা যেটুকু না দিতে পেরেছি বা দিতে পারবো না, তার থেকে অনেক বেশি তারা দেবে। জীবনে তোর কষ্ট হবে না। তাই শোন, ওই 17ই ফাল্গুন ওই বিয়ের পিড়িতে বসে নীলিমাকে তোকে বিয়ে করতে হবে। তাহলে তুমি খুশি হবে দাদা, তাই আমি না? খুশি হব। বেশ, তাই হোক দাদা, তাই হোক। তোমাদের এই বিয়েতে আমি মত দিয়ে গেলাম। তবে একটা কথা জেনে রাখো দাদা, তোমরা দুজনে চাও আমাকে সুখী করতে না, কিন্তু পারবে না দাদা, পারবে না। আমার জীবনটা দুঃখে ভরা। ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তাই যার জীবন দুঃখ করা তার জীবনে সুখ আসতে পারে না দাদা, সুখ আসতে পারে না। দয়া, হ্যাঁ গো, এই বিয়ের কথা শুনে অকস্মাৎ উত্তমের মুখটা এভাবে মলিন হয়ে গেল কেন? শুধু মলিন নয়, যাবার সময় চোখের জলটাও যেন আমি দেখলাম। তবে কি কি এই সিদ্ধান্ত- বিয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা ভুল করেছি? না না না, মেয়ে বা বউ যখন সঙ্গে এই বাড়িতে আসবে না, তখন দুঃখ ব্যথা সবকিছু ভুলে তুমি যাবে। ঠিক বলেছো। হুম। তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, হুম। অনেক কাজ আছে বাকি। চলো। আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করা, সবকিছু জোগাড় যন্ত্র করা, তাহলে আর দেরি করে যাবে না। এই চলো চলো। ওই সেই মায়ের মন্দির, এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি। আজকে আমি সেজে খুঁজে করে সাজ সেজে বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত উত্তমই এলো না। দেখি একটু অপেক্ষা করি, নিশ্চয়ই সে আসবে। কথা যখন দিয়েছে, সে যেখানে যেমন হোক আমার কাছে আবার না পারুল, আর তোমাকে অপেক্ষা করতে হবে না। আমি এসেছি। আমি জানি আজ তো সে 18ই ফাল্গুন। আজকে যে তুমি মা কালী মন্দিরের সামনে কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে, তবে জানি। আর জানি বলেই তোমার কাছে ছুটতে ছুটতে আমি এসেছি পারুল। কিন্তু উত্তম, তোমার চোখ মুখ যেন কেমন লাগছে? কি পারুল। হয়েছে? শরীর খারাপ লাগছে? না পারুল, তা না। তুমি যে আশা নিয়ে এসেছো, তোমার মনে আছে তো আজকে বিয়ের তারিখটা? হ্যাঁ পারুল, মনে তো আমার আছেই, কিন্তু তোমাকে তো বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন উত্তম? কেন তুমি জানতে চাও? না পারুল, সে কথা তুমি শুনতে চাও না। তুমি আজকের দিনেও আমার সঙ্গে রহস্য করছো। প্রতিদিন যেমন আমার সঙ্গে ইয়ার্কি মারো, আজকের দিনেও তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো, তাই তো? না পারুল, না, ওটা নয়। আমি এসেছি তোমাকে ফিরিয়ে দিতে। তুমি ফিরে যাও পারুল। তার কারণ তুমি জমিদারের মেয়ে, আমি গরিবের ছেলে। এই গরিবের ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে পারে না। তুমি বাড়ি ফিরে যাও। উত্তম, তোমার এই কথা শুনতে 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 আমার কান ভোতা হয়ে গেছে। আমি আর শুনতে পারছি না। ছাড়ো তো না, মালাটা চলো ওই মায়ের মন্দিরে গিয়ে। না পারুল, না। ওই মায়ের মন্দিরকে আমি তোমার বিয়ে করতে পারবো না। আমি কি করেছি জানো? কি করেছো? গতকাল ছিল 17ই ফাল্গুন, আর গতকাল দাদা আর বৌদির মান সম্মান বজায় রাখতে আমি ওই তামালের বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। আমি বিয়ে করেছি গতকাল, আমি বিয়ে করেছি পারুল। না উত্তম, না, এ কখনো হতে পারে না। তুমি তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে বিয়ে করবে। তোমাকে ছোট্টবেলার থেকে আজকে আমি ভালোবেসি, আজকে এত বড় হয়েছি শুধু তোমার জন্য। তোমাকে স্বপ্নেই পাই বলেই আজকে তোমার জীবনে আমার সবকিছু আমি তোমাকে বিলীন করে দিয়েছি। এ কথা তুমি বলো না উত্তম। আমি যে বড় তোমাকে ভালোবাসি, তোমাকে যদি না পাই তাহলে হয়তো আমি মারা যাব। না পারুল, না, তোমাকে মরতে আমি দেবো না। তুমি একটিবার বলো, তুমি যেটা বলেছো সেটা নিশ্চয়ই মিথ্যা করে বলেছো, তাই না? মিথ্যা বলিনি পারুল, তুমি বিশ্বাস করো। আমার দাদা বৌদি বলেছিল আমি যদি তামালের বোনকে বিয়ে না করি তাহলে আমার পিতৃর সম দাদা সে আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও পারুল? তুমি কি চাও দাদার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়ে তোমাকে আমি সুখের ঘর বাঁধি, আর আমার পরম পূজনীয় দাদা সে আত্মহত্যা করে মরুক? এ তুমি চাও? না উত্তম, তা কখনো চায় না। আমার থেকেও যদি তোমার দাদা বৌদির কাছে তোমার কাছে বেশি দাম হয়ে থাকে, তাহলে তারা কেন মৃত্যু তারা গ্রহণ করবে? কিন্তু
তুমি এ কথাটাও ভুলে গেছো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে পারুল, তুমি আমাকে বিয়ে করবে। দেখো আজকে কোণে সাজ সেজে আমি ঘর থেকে লুকিয়ে চলে এসেছি তোমার সাথে, তোমার বধূ হয়ে তোমার বাড়িতে যাব বলে। পারুল, কিন্তু আজকের দিনে তুমি আমাকে এত বড় একটা কথা শোনাচ্ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না উত্তম, যে তুমি আমাকে এত ভালোবেসে তুমি আজকে আমাকে দূরে সরিয়ে দিলে। পারুল, তুমি জমিদারের মেয়ে, তোমার বাপের অনেক টাকা পয়সা আছে, তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করে সুখী হও পারুল। আমি আশীর্বাদ করছি তুমি সুখী হবে। তুমি তুমি কি করে ভাবলে? এতদিন যাকে ধরে ভালোবেসে এলাম, আজকে আর একজনকে কি করে আমি ভালোবেসে তাকে বিয়ে করে আমার মনের ভিতর তাকে রাখবো? না, না। তা কখনো হয় না, পারুল, তোমার জীবনটা নষ্ট করে দিও না পারুল। তা কখনো হয় না উত্তম। এই মনে যে তোমার আসন পেতেছি, কিন্তু আমি পরের আসন কি করে আমি পাবো? তুমি ভুল করছো উত্তম, তুমি ভুল করেছো। আমাকে তুমি ভালোবেসে তার থেকেও ভুল করেছি আমি পারুল, তোমাকে ভালোবেসে। কি বলছো তুমি? হ্যাঁ গো, আজকে আমি কত স্বপ্ন, কত আশা, কত ভরসা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম তোমার সাথে সংসার করব বলে, কিন্তু আমি তোমার কাছে সব হেরে গেলাম উত্তম। ভুল তো আমি করেছি, তাই না বলো? তোমাকে আমি শুধু ভালোবেসেছি বলে আজকে তুমি এত বড় আমাকে একটা শাস্তি দিলে। এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে আমি ব্যথার মালা পরেছি, পারুল, বড় ভুল করেছি। তোমার ভালোবেসে না পারুল, না। এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। উত্তম, তুমি উত্তম, তুমি দূরে সরে হাতে হাতে দিয়ে কথা দিয়েছিলে চির সাথী রবে, চির সাথী হাতের উপর হাত রেখে বলেছিলে তুমি চির সাথী রবে, তুমি আর
বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, এ জীবন ভালোবেসে, এ জীবন ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তুমি তো আমার আশা পূর্ণ করতে পারলে না। তাই বলি একটা কথা, আমি যখন এই ঘর থেকে যখন এসেছিলাম লুকিয়ে, ভেবেছিলাম তোমার ঘরে আমি যাব বউ হয়ে, কিন্তু তো আমি পারলাম না। কিছু আমার এই গয়না, এই গয়নাগুলো আমি তোমাকে দিচ্ছি। কি বললে? তুমি তো বিয়ে করেছো, না না আমার তরফ থেকে তোমার বউকে এগুলো একটু উপহার দিও। না পারুন না, তোমার বাবা তোমার মা তোমার জন্য যে গয়না পাঠিয়েছে ওই গয়না আমি নিতে পারবো না পারুন, আমি নিতে পারবো না। কেন উত্তম? আমার মায়ের দেওয়া এই গয়না তুমি যদি নাও না তাহলে খুব ভালো হবে, আর যদি তুমি না নাও তাহলে তাহলে আমি খুব দুঃখ পাবো উত্তম। পারুন, এক রাত আশা নিয়ে আমার কাছে এসেছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, এটা একটা বড় আঘাত। আবার ওই গয়না না নিলে তুমি আঘাত পাবে। হ্যাঁ উত্তম, তুমি চাও না যে আমার এই গয়নাগুলো নিয়ে তুমি তোমার বউকে উপহার দিও? কেন জানো? এই গয়নাগুলো পরে যদি আমি বাড়িতে যাই তাহলে যে বাপি জানতে পারবে, আমাকে আর বাপি বাড়িতে ঢুকতে দেবে না। আমি কেমন করে এই গয়না পরে আমি যাব বলো? পারুন, তাই বলছি এই গয়নাগুলো তোমার বউকে দিয়ে আমার তরফ থেকে তাকে উপহার তুমি জানিও যে আমি পারুল। কিন্তু উত্তম, চলে আমি যাচ্ছি, তোমার জীবনে আর কোনোদিন আমি কাটা হয়ে দাঁড়াবো না। পারুন, কিন্তু একটা কথা তোমাকে আমি বলে চাই, কি জানো? কি পারুন? তোমার আমার যে ভালোবাসার মিলনে চিরকাল আমার ছিল, আজকে সেই ভালোবাসার উজাড় করে তোমাকে আমি যা দিয়েছি, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। বললে তুমি সন্তানের মা হতে চলেছো? না না পারুন, তুমি কি হ্যাঁ, বলছো? উত্তম। এ কথা আগে বলনি কেন আমাকে? এ কথা আমি কি ভেবেছিলাম জানো? আমি ভেবেছিলাম তুমি যখন আমায় বিয়ে করে নিয়ে যাবে, তোমার বাড়িতে গিয়ে আমি এই শুভ সংবাদটা তোমাকে আমি জানাবো, কিন্তু আমার কপালে তা হলো না। আমার কপালে যা লেখা আছে তাই তো হবে বলো। আমি এই গর্ভের সন্তানই আমি ফিরে যাচ্ছি তোমার কাছ থেকে। না, না। দিন আর দেখা হবে কি আমি জানি না। না পারুন, তুমি ভালো থেকো না উত্তম, পারুন, শোনো। তুমি সুখে থেকো। চলে গেল, এক রাস দুঃখ মুখে নিয়ে চলে গেল, আমি তোকে ফিরিয়ে দিলাম, কিন্তু কি বলে গেল? সন্তানের মা হতে চলেছে, মানে আমার ওর যত সন্তান পারুলের গর্ভে। ও ঠাকুর, একটি মহা ভুল আমি করেছি, কি পাপ করেছি। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, এই পৃথিবীর মুখে বাঁচতে আমি চাই না, তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। রাবিশ রাবিশ রাবিশ, এমন ন্যাস্টিক পরিবেশে যে আমার দাদা বিয়ে দেবে তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আর এই বাড়িতে কি টেকা যাবে? না আছে কালো কালো ভূতের কত কোন মানুষ, হ্যাঁ চারিদিকে কাদা থাক থাক করছে। না, এখানে আমি কিছুতেই থাকতে পারবো না। সত্যি দাদা, তোমার কি চোখ ছিল না? তুমি এই বাড়িতে আমাকে বিয়ে দিয়েছো। আরে তুই হচ্ছিস আমার একমাত্র আদরের বোন,
শোন, তোর কষ্ট আমি কোনোদিন সহ্য করতে পারবো? আমি কেন তোকে উত্তমের সাথে বিয়েটা দিয়েছি জানিস? কেন? সেটা তুই জানিস না। উত্তম লেখাপড়ায় একটা মেধাবী ছাত্র। সে যদি মনে করে একটা বড় চাকরি করব, সেটা করতে পারে। এইবার শোন, তুই যেটা বলতে চাইছিস, এই নোংরা গ্রামের পরিবেশ, রাস্তাঘাট ভালো নয়, চারিদিকে নোংরা, গোয়াল বাড়ি, গোবর। শোন, তুই একমাত্র তামাল রায়ের বোন। আমি যেটা বলছি সেটা তুই মন দিয়ে শোন। তোর ওই যে বুড়ো দাদাটা রয়েছে, ওই ভিখারিটা, ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ, ওই গোয়াল গোবর সব করাবি। আর ওই যে রাজরানী উত্তমের জানের জান, প্রাণের বৌদি, ওকে দিয়ে ঝাড় দেওয়া থেকে লাতা দেওয়া সমস্ত কিছু করাবি। আর ওরা দেখবি একদিন বিরক্ত হয়ে যাবে, আর তুই উত্তমকে নিয়ে কলকাতায় চলে যাবি। বাহ, বুদ্ধিটা তোমার খুব ভালো দাদা। তাই হবে, ওদেরকে দিয়ে সংসারে সব কাজ করাবো। আজ থেকে আমি যেমন বললাম, আবার আমি এসে তোকে ঠিক তার পরের বুদ্ধি দিয়ে দেবো। আমি এখন আসি। তাই হবে, তাই তো। কি করা যায়? হ্যাঁ, প্ল্যানটা হয়েছে। বর্দাকে ডাকি। বর্দা, ও বর্দা! কি হলো বৌমা, তুমি আমায় ডাকলে কেন? ডাকবো না? কত বেলা হয়েছে বলো তো দেখিনি? বাজার করতে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বাজার করতে যেতে হবে, তাই না? এবার বাজারের থলেটা আর পয়সাটা মাই দাও। বাজারে থলে আছে, স্লিপে লেখা আছে, আচ্ছা। আমাকে টাকাও দেওয়া আছে। আপনি কিন্তু ভালো মতন বাজার করে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, বেশ, আমি এখনই নিয়ে আসছি। শুনুন, শুধু তাই নয়, কন্ট্রোলটা তাতে সাথে করে তুলে নিয়ে আসবেন। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? আর একটা কাজ কিন্তু বর্দা আপনাকে করতে হবে। বাজার যখন যাচ্ছেন, কি বৌমা? তাহলে আমার জুতো জোড়াটা নিয়ে যাবেন, জুতো? সেলাই করে নিয়ে আসবেন। বৌমা, কাকে কোন ভাষা বলছো তুমি জানো? কেন? আমি তোমার বর্দা, তোমার পায়ের জুতো আমি বাজারে নিয়ে যাব? সত্যি বর্দা, সংসারে দুটো কাজ করবেন, নিজের বলেই তো আপনাকে বললাম। শুনুন বর্দা, এই সব কাজ যদি আপনি না করতে পারেন, হ্যাঁ। তাহলে আপনাদের দুজনকে এই সংসার থেকে আলাদা করে দেব। এই কথা কে বললো? যদি বলি উত্তম বলেছে। আমার ভাই উত্তম এই সংসার থেকে আলাদা করে দেবে? হ্যাঁ, তার ভালো। দাঁড়াও 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 দাঁড়াও। বাজার তো আমি যাব না। এই মুহূর্তে উত্তমকে ডেকে আমি জিজ্ঞাসা করতে চাই যে সত্যিকারই তার মুখ দিয়ে এই কথা বেরিয়েছে না বের হয়নি। উত্তম, উত্তম! কি হয়েছে দাদা? কি হয়েছে? কি আর হবে? আমাকে জিজ্ঞাসা না করে তোর বউকে জিজ্ঞাসাটা করলি কেন? কি কথা? তোর বউ আমাকে ডেকে বললো বাজার করতে হবে। বাজারের শেষে তোর বউয়ের ছিঁড়া জুতো আমাকে বাজার থেকে হাতে করে সেলাই করে আনতে হবে। দাদা, প্রত্যেকটি বাজারের হিসাব তোর বউর হাতে আমাকে তুলে দিতে হবে। কি বলছিস? আর এই সব করে যদি না দিই, তাহলে সংসার থেকে তুই তো বলেছিস আলাদা করে দিবি। আলাদা করে দেবো তোমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনো দাদা, একটা কথা সবসময় মনে রাখবে যে তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আমার স্নেহের বন্ধন, রক্তের সম্পর্ক। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের এই রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। উত্তম, না, পারে না। কিন্তু আমি জানতে চাই, আমাদের এই সুখের সংসারে এত বড় কথা বলেছে কে? সেই তো এত বড় কথাটা কে বলে আমাদের সুখের সংসারে আগুন ধরাতে গেল? দাদা, তুই বলছিস সেই কথা আমি বলিনি। না। থাক ভাই, বল, উচ্চ স্বরে বল যে এই সংসারে আগুনটা কে ধরালো? আমি জানতে চাই কথা কে বলেছে। আমি। আরে আরে উত্তম, সেই তো চায়ের দোকানে দুজনে একসাথে চা খাচ্ছিলাম, আর তুই বললি না যে তামাল, আমার দাদার বৌদি এই সংসারে কোনো কাজকর্ম করে না, কোনো রোজগার করে না, তারা আমার মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছে। তুই বলি না, বল। ও মানে আমি তোমাকে বলেছি যে আমার দাদা আমার বোঝা হয়ে গেছে, তাই না? হ্যাঁ। সত্যি তামাল, আমি তো দেখছি তোমার জবাব নেই। তোমার জবাব নেই তামাল। উত্তম, শোনো তামাল, তোমার মতো লম্পট চরিত্রহীনকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তামাল, বেরিয়ে যাও।
জীবনে কখনো কোনোদিন এই বাড়িতে এসে আমাদের এই সুখের সংসারে আগুন লাগাবার চেষ্টা করবে না। উত্তম, এত বড় তুই কথা বলতে পারলি আমার একমাত্র আদরে বোনের সামনে? হ্যাঁ বলেছি, মান সম্মান জ্ঞান যদি তোমার থাকতো তাহলে মিথ্যা ভবনটা আমার মাথায় চাবি দিতে পারতো না। উত্তম, তুই যখন ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার কথা বললি, তবে যাবার পূর্বে তোকে একটা কথা বলি যাই, আমার নাম তামাল রায়। শোন, আজ আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার পূর্বে একটা কথা তোকে বলে দিয়ে যাই, আবার আসবো। আবার আসবো কোন দিন জানিস? কোন দিন? যেদিন এই তোদের সংসারে যে ভাঙনটাই তামাল রায় ধরিয়েছে, সেই আগুনটা যেদিন আস্তে 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 করে নিভে যাবে, আবার আমি আসব। আর আসার পর একটু ফু দিয়ে আবার দাও দাও করে সেদিন আমি জ্বালিয়ে দেবো তামাল রায়। দাদা, তুমি বিশ্বাস করো দাদা, তোমার ভাই এত বড় কথা বলতে পারে না। ওই চক্রান্তকারীদের কথা তুমি বিশ্বাস করো না দাদা। উত্তম রে, তুই আমার ছোট্ট ভাই, তোকে ছোট থেকে মানুষ করেছি। আমি জানি, এইটুকু আমার বিশ্বাস, নদীর জলকে যেমন কেটে দুভাগ করা যায় না, তেমনি আমাদের দাদা ভাইয়ের ভালোবাসাকে কেউ কোনোদিন আলাদা করে দিতে পারবে না। দাদা, বেশ, আমি বাজারে চললাম ভাই, এই নিয়ে সংসারের মধ্যে অশান্তিটা করিস না, আমি যেন এসে শুনতে না পাই যে তোদের মধ্যে ঝগড়া হয়েছে। আমি চললাম। চলো নীলিমা, তোমার সঙ্গে দু একটা কথা আছে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? তোমার মনে করা প্রয়োজন, তুমি আর সেই কলকাতার কুমারী মেয়ে নও, তুমি এখন গ্রামের বউ। তাই গ্রামের বউরা যে পোশাক পরে, আজ থেকে তুমি সেই পোশাক পরবে। এইসব পোশাক পরিত্যাগ করে লাল পাড়ের শাড়ি পরবে, সীমন্তে সিঁদুর দেবে, তুলসী তলায় প্রদীপ জ্বালবে, ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করবে যে আমাদের সংসারে যেন সুখ শান্তি আসে। না উত্তম, যা তুমি চাইছো তা কোনোদিনই পূর্ণ হবে না। কেন? আমি কলকাতায় হাই সোসাইটিতে মানুষ হয়েছি, তা যে পোশাক পরে আমি মানুষ হয়েছি সেই পোশাক আমার কোনোদিনই পরিবর্তন হবে না। তাহলে বলো নারী, এইটাই কি তোমার গ্রামের বধূর আবেশ? মনে রাখো নীলিমা, এই পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই না? তাই আরো তোমাকে বলছি, শোনো, তোমরা তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে থেকে বুকে দুধ না খাইয়ে নিজের যৌবনকে ঠিক রাখার জন্য কৌটার দুধ খাওয়ায়, গ্রামের বউ হয়ে বধুর পোশাক না পরে এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছারিতে যায়, যৌবনের পাখনা মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারের বন্যা বইয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃ স্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে ওই ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না। নীলিমা, ছেঁড়া জুতো ছাড়া কিছু। শোনো উত্তম, আমাকে তুমি বিয়ে করে এনেছো এই বাড়িতে, কিন্তু আমি তো তোমার সাথে সংসার করব না। যেমন করে হোক এই সংসার আমি ভেঙে তছনছ করে দেবো। আমি একদিন না একদিন তোমাদের ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ যদি না করতে পারি, তাহলে আমার নাম নীলিমাই নয়। ও দিদি ভাই, কোথায় যে গেল? সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, একটা বারও তার দেখা পেলাম না। কোথায় যে হতভাগীটা রাগ করে বসে আছে। এদিকে এদিকে বাবু বৈঠকখানায় বসে আছে রাগ করে, অভিমান করে। কি ডাক্তারে কি লিখেছে সেই লেখা পড়ে রাগে রাগে সে হতভম্ব হয়ে গেছে। কি করবে, কোথায় যাবে? বাবু বাবু আর কথাই বলছে না আমার সঙ্গে। যাও, আরে ও দিদি ভাই, দিদি ভাই কোথায় গেল? বুঝতে পারছি না। যাক, যেখানেই যাক না কেন, আমি আর ডাকবো না। রাগ করে হয়তো কোথায় বসে আছে। কিরে, কি হলো দাদু?
তুমি ডাকছিলে কেন এত? এত চিৎকার করে ডাকছি, একটি বারও সাড়া দিচ্ছিস না। তুই রাগ করে বসেছিলি, তোর চোখে জল কেন রে? কি হয়েছে তোর? বল বল, একটি বার তোর দাদুকে বল। আমার চোখে জল? হ্যাঁ, কই না তো, কিচ্ছু না, ওই হাওয়া দিচ্ছিল, চোখে কিছু পড়ে গেছে, তাই হয়তো চোখে জল বেরিয়েছে। বুঝতে পেরেছি রে। বাবা অভিমান করে বসে আছে বৈঠকখানায়, ডাক্তার বাবু কি লিখে দিয়েছে সেই কাগজটা পড়ে তার চিন্তা। না না, একটিবারে পড়ে শোনা তো আমাকে দিদিভাই, কাগজটা একটিবার পড়ে শোনা। ও আগামীকাল সেই যে মাথা ঘুরে পড়ে গেছিলাম, সেই রিপোর্টটা এসে বুঝি হ্যাঁ, দাদু। হ্যাঁ, দেখ তো। কিরে, চুপ করে আছিস কেন? বল দাদু, বল, হতো নাকি? এই রিপোর্টটা বাবা কি পড়েছিল? হ্যাঁ, বাবা পরেই তো হতভম্ব হয়ে গেছে। সে চিন্তায় চিন্তিত। সে সে আমার সঙ্গে আর কথাই বলে না রে। সে শুধু চিন্তায় বিভোর হয়ে আছে। আমি জানি দাদু, যেহেতু বাবা একটা শিক্ষিত লোক, তার মেয়ে আমিও পড়াশোনা শিখেছি। তুমি তো মূর্খ মানুষ, তুমি তো কিছু জানো না। কেমন করে জানবো? এই চিঠিতে কি লেখা আছে জানো কি দাদু? আছে? কি কি? এই চিঠিতে লেখা আছে আমি সন্তানের মা হতে চলেছি। দিদিভাই, ওকে তোর চেবাটা আড়ষ্ট হয়ে গেল না? বাবার উঁচু মাথাটাকে তুই নিচু করে দিয়েছিস, তুই সন্তানের মা হতে চলেছিস। ওরে ওরে, এই কাজ কে করলো? বল বল, একটিবার বল। আরে এ কথা যদি তোর বাবা জানতে পারে, তাহলে যে তাকে গুলি করে মারবে। না, এই রিপোর্টটা লেখা আছে বলেই তো বাবা অভিমান করে সে বসে আছে, সেই জন্যই তো আমার কাছে আসতে পারছে না। তুই পারলি? আমিও বুঝতে পারিনি যে আমার ভালোবাসার মধ্যে এরকম হয়ে যাবে দাদু। কিন্তু কে কে সেই হতভাগা? আমি একটিবার বল। আমি নাম তার বলতে পারবো না দাদু। পারবি না? যতদিন আমি বেঁচে থাকবো কোনোদিন তার নাম বলবো না। তুমি জানো দাদু, আমি তাকে বিয়ে করার জন্য গিয়েছিলাম, কিন্তু সে জীবনে আমার কাছে আর ফিরে আসবে না। সে যে অনেক দূরে চলে গেছে দাদু। তুমি বলো আমি কি করতে পারি? না না না, আমি আমি বলতে পারবো না। তুই কোথায় যাবি, কি করবি, আমি বলতে পারবো না। তোর বাবা যদি জানতে পারে, আর যদিও সে জেনে থাকে, আজ আজ তো হয়তো তাকে গুলি করে মারবে। আমি রক্ষা করতে পারবো না, আমি পারবো না। দাদু, দাদু তোমাকে ভয় পেতে হবে না। বাপি তো জানি যে আমি সন্তানের মা হতে চলেছি। ওকে মারার আগে আমি এই ঘর তার আগেই ছেড়ে চলে যাব। কি বললি? আমি থাকবো না দাদু। তুই চলে তুমি যাবি? এক কাজ করো, তুমি বাপিকে তুমি দেখো, সময়ে পারবে? ওষুধটা তাকে তুমি খাইয়ে দিও। না না, ওরে ছোট্টবেলায় তোর মা মরে যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোকে লেখাপড়া শিখিয়েছি, তোকে কলেজে নিয়ে গিয়েছি। আজ তুই পারবি এই হতভাগ্য দাদুকে ছেড়ে তুই চলে যেতে পারবি? কিন্তু আমার যে কিছু করার নেই দাদু, আমাকে যে যেতেই হবে। না, আমি যদি না যাই তাহলে বাপির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। না, দিদিভাই, না, আমাকে যেতে হবে দাদু। না, দিদিভাই, তুমি না। তুমি বাপিকে খেয়াল রেখো, তুমি ভালো রেখো, তুমিও ভালো থেকো। আমি চলে যাচ্ছি দাদু। তুমি সময়ে বাপিকে একটু ওষুধটা খাইয়ে দেবে। আমার কথা তোমাকে ভাবতে হবে না। আমি নিশ্চয়ই ঠিক জীবনটা আমার কেটে যাবে যেখানে হোক। আমি আসি দাদু। দিদিভাই, দিদিভাই! দিদিভাই, যাস না, যাস না দিদিভাই! একটিবার তুই আমাকে ফেলে চলে যাস না। ওরে, আমি কি করে থাকবো, আমি কি নিয়ে বেঁচে থাকবো দিদিভাই? তুমি আমাকে ত্যাগ করে চলে গেলে তোমার বাবা ডুকরে ডুকরে কাঁদবে, আর আমি না না, আমি তোমাকে একা যেতে দেবো না। আমিও যাবো তোমার পেছনে পেছনে চুপতে চুপতে। তুমি যত দূরে যাও না কেন,
আমি তোমাকে ফিরিয়ে আনবো। নীলিমা! আমি সেই তামাল রায়, আর ওই তামাল রায় যা চাই তাই পাই। আমার একমাত্র আদরের বোন নীলিমা। আমি তোর জীবনটা এই জন্যই তোকে সিগারেট খাওয়া ধরিয়েছি, তোকে মদ খাওয়া ধরিয়েছি। আজও তোর সে ধ্বংস করার জন্যে তোর বাড়িতে এসেছি। নীলিমা আসুক, আজ নতুন টেকনিক, নতুন যুক্তি। কই রে নীলিমা? কি বলছো দাদা? তুমি ও ডাকছো কেন? না, বলছি তোর কোনো অসুবিধা হয়নি তো? না না, তোমার বুদ্ধি অনুযায়ী কাজ করছি, ভালোই চলছে। শোন কিন্তু দাদা, ওদের দুজনকে কিন্তু আলাদা করা যাচ্ছে না। শোন, রাম আর লক্ষণ, ওই উত্তম আর উত্তমের দাদা হচ্ছে দুই ভাই। হ্যাঁ, ওদের ভালোবাসা বিচ্ছেদ করা এত সহজ নাই। আরে ওদের দুজনকেই তো সংসার থেকে আলাদা করতে হবে। আরে তার জন্য তো দাদা আছে। শোন, তোর দাদা তোর বৌদিকে আর উত্তমকে বড় বিশ্বাস করে, হ্যাঁ, আর আমি তোর দাদা তামাল, তার টেকনিক আমি আগে থেকেই ফেঁদে রেখে দিয়েছি। কি টেকনিক ফেলে রেখে দিই? কিচ্ছু নয়, ওদের দুই ভাইকে ভাঙন ধরাতে গেলে ওই যে তোর সীতার মতন বৌদি, ওই বৌদির সাথে উত্তমের দেখাইতে হবে অবৈধ মিলন। ঠিক বলেছো দাদা, কিন্তু কেমন করে হবে বলো তো কেস? আর পাগলি, তুই একটা মস্ত পাগলি। শোন, যেই ওর বৌদি আসবে, হ্যাঁ, ওর বৌদির নাকের গোড়ায় চেপে ধরবি। এই যে এই রুমালটা, কি আছে রুমালটা? এই রুমালে মেশানো আছে ক্লোরোফর্ম। তাই নাকি? যে ওর বৌদি নাকে ধরবি হ্যাঁ, আর ওর বৌদি হয়ে যাবে অজ্ঞান, আর এখানে তুলসী তলায় সইয়ে দিবি। তারপরে দেখবি উত্তম ডিউটিতে যাব বলে বৌদি 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 করে আসবে, আর ওকে ধরিয়ে উত্তম এই বৌদির কাছে সইয়ে দিবি। ঠিক বলেছো। দুজনে অজ্ঞান, রাধা কৃষ্ণের মিলন। আর ও দাদাকে ডাকবি, জোর করে চিৎকার করবি, দেখবি কি আশ্চর্য বাবা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আর এখনো রান্না করে আমার বৌদি রান্না করছে। ও বৌদি, তুমি রান্না করো, আজকে না খেয়ে চলে যাচ্ছে। এই উত্তম, উত্তম আমাকে বললো বৌদি তাড়াতাড়ি রান্না করো, আমি অফিসে যাব। কিন্তু উত্তম কোথায় গেল? উত্তম, এই এই তো কি সুন্দর লাগছে। দাদাকে ডেকে এইবারে যেমন করেই হোক দাদার মনে সন্দেহের বীজটা আমাকে বুনতেই হবে। বড়দা, ও বড়দা! কি হলো বৌমা, তুমি আবার ডাকলে কেন? কি হয়েছে বলো? বড়দা, একটা কথা বলছিলাম। হুম, আপনারা তো গ্রামের মানুষ, তা একটা জিনিস শুনেছেন, দেখেছেন? কি কি? মানে রাধা কৃষ্ণের মিলন দেখেছেন আপনি? রাধা কৃষ্ণের মিলন? হ্যাঁ, না হ্যাঁ। তো বৌমা, আমি দেখিনি। দেখেননি? না। ওই নাম কীর্তনে শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, তাই কই না? দেখাতে পারবে? হ্যাঁ, দেখাতে পারবো না কোথায়? মানে? দেখুন, আমার আঙুলের দিকে তাকান। এই দেখুন, রাধা কৃষ্ণ কি সুন্দর যুগল মিলন করে শুয়ে আছে। দেখুন বাচ্চা, দেখুন দয়া! যাকে আপনি বিশ্বাস দয়া! করছিলেন। দেখুন, আমি এখানে কেন?
কেন? থাক। আরে ছি 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 কি দাদা, হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? কেন করবো না? ছি বৌদি ছি। এত লোকের সম্মুখে তোমরা দুজনে জড়িয়ে ধরে শুয়ে আছো। কি বলছো তুমি? আমরা দুজনে জড়িয়ে ধরে শুয়ে আছি, তার মানে কি আমার বলছো? আমার স্বামীকে কি সুন্দর জড়িয়ে নিয়ে শুয়ে আছো। ছি ছি দিদি, ছি তোমার মন যে এত নরক তা জানতাম নীলিমা! না। কি বলছিস? কি বলছো তুমি? তোমার মতো কলঙ্কের দিদি না! কেউ নাই। ঠিকই বলছে। না নীলিমা, না, তুমি এমন করে বলো না। তুমি উত্তম, এমন করে বলো না নীলিমা। আমি যদি এর আগে জানতে পারতাম যে তোমার সঙ্গে তোমার বৌদির অবৈধ সম্পর্ক আছে, আমার তাহলে আমার একমাত্র সোনার মতো বোনটাকে আমি তোমার হাতে দিয়ে নষ্ট না! করতে পারতাম। না গো না। ছি, নীলিমা যে কথা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যা। তুমি বিশ্বাস করো, উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ কি করে সম্পর্ক বিশ্বাস নেই। করব যেটা আমি নিজের চোখে দেখেছি? দাদা কি উত্তম, বলছিস? শোনো উত্তম, এই বাড়িতে আর আমার পক্ষে থাকা সম্ভব নয়। দাদা এই বাড়ি পরিত্যাগ করে না, আমি না। চলে যাব। শোন ভাই, অনেক কষ্ট করে এই গরিবের সংসারটাকে আঁকড়ি আমি আমার বুকে করে ধরে আমি তো এতদিন চালিয়েছি, কিন্তু এই গরিবের সংসারে আর আমি থাকতে পারবো না। বলো দয়া, তুমি আমার সঙ্গে যাবে কিনা? না, আমি পারবো না গো, আমি যেতে পারবো না। যে সংসারটাকে তিল তিল করে আমি তিলোত্তমা করে তুলেছিলাম, সেই সংসার পরিত্যাগ করে আমি কোথাও যেতে পারবো না গো। উত্তম যে আমার সন্তানের মতো, আমার সন্তানকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আজ ওই মুখ দিয়ে বড় বড় কথা আর আমাকে বলতে হবে না। শোনো, উত্তমকে ছেড়ে যদি তুমি না যাও, তাহলে একটা কথাই তুমি জেনে রেখো, স্বামী। তোমার যে সীমন্তের সিঁদুর আমি তুলে দিয়েছিলাম, স্বামী। ওই সিঁদুরের দিব্যি থাকলো তোমাকে। পর্দা যেতে চাইবে কি করে? দুজনকে না দেখে তো থাকতেই পারে না। হ্যাঁ ঠিকই বলেছে, আমার বোন ঠিকই বলেছে, ছি দিদি, ছি ও যাবে না। তুমি যে আমার এত বড় সর্বনাশ করবে নীলিমা! কোনোদিন স্বপ্ন না নীলিমা, না, তুমি এমন করে বলো না। তুমি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে কোনো এসো বিশ্বাসঘাতকতা দয়া। করিনি। বিশ্বাস করো। আমি অলৌকিক নই, আমি দয়া। দ্বিচারিণী নই। আর নয়, এসো আমার হাত ধরে এই বাড়ি পরিত্যাগ করে আমরা চলে যাই। এসো এসো, এদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না দয়া। আজ থেকে গাছতলায় বসবাস করবো। দাদা না দাদা না, চলে যাবো দাদা। দাদা আর দাদা 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 আর বৌদি, দাদা আর বৌদি ছাড়া দাদার বৌদি। চলে গেল এই সুন্দর সংসারে। আজ আমি একা হয়ে গেলাম। আমার দাদা বৌদি আমাকে ফেলে দিয়ে চলে গেল। আজ আমি একা হয়ে গেলাম। কেন? আরে উত্তম, একা কোথায়? ওই দেখো আমার লক্ষ্মীমান বোন আছে, তোমার নিজের বিবাহিত। উত্তম, তোমার বিয়ে করা স্ত্রী আছে, একা তুমি কেন হবে? আমি তো আছি তোমার কাছে। সত্যি তো, এতক্ষণ আমি ভেবেই দেখিনি যে কে বলে আমি একা অসহায়। আর আমার বিয়ে করা বউ আমার পাশে আছে। বিশেষ করে আমার শালা বাবু, সে আমার পাশে আছে। ঠিক বলেছো তামাল, আমি একা নই, কিন্তু আমার জীবনে আজ একটা উপকার তোমার দুই ভাই বোনে করেছো। আমার আপন বোন, যে আমার আপন বোন। হ্যাঁ, তোমার বোন বড় উপকার আমার করেছে। তার কারণ আমার দাদার বৌদি আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি পারছিলাম না তাদের সংসার থেকে সরিয়ে দিতে, কিন্তু তোমার দুই ভাই বোনেরাকে চক্রান্ত করে আমার দাদা বৌদিকে যে সংসার থেকে সরিয়ে দিয়েছো, এর জন্য আমি আমার বউকে পুরস্কার দেব। পুরস্কার আমাকে তুমি পুরস্কার দেবে? দেবো ডার্লিং, দেবো। যে উপকার তুমি করেছো তার পুরস্কার না দিকে থাকতে পারি? তাহলে বলো আমি কত বড় তোমার উপকার করেছি। হ্যাঁ, দাদা বৌদি বোঝাই ছিল, তাতে সরিয়ে দিয়েছো। এর জন্য কি পুরস্কার জানো? এর জন্য পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতের একটা এই রাস্কেল। তোর এত বড় স্পর্ধা, আমার একমাত্র আদরের বোনকে আমার চোখের সামনে তুই হাত তুলিস? শুধু তাই নয়, এই হাতটা, এই চটটা আমি তোর গালেও মারতে পারবো, উত্তম, কিন্তু মারলাম না। কি ভেবে জানিস? কি ভেবে? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। আমি কুকুর? ওরে একটা কুকুর মানুষকে কামড়ায়,
কিন্তু মানুষ কখনো ঘুরিয়ে সেই কুকুরটাকে কামড়াতে পারে না। উত্তম, তোর মতো নোংরা কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। সন্তামাল, কলেজে আমি গিয়েছি, লেখাপড়া আমি করেছি। যেদিন আমি কলেজের মাটিতে প্রথম পা দিয়েছিলাম, সেদিন প্রফেসর আমাদের একটা লেকচার দিয়েছিল, কি? সেটা কিন্তু আমি নোট করে রেখেছি। কি বলেছিল জানিস? কি সেই লেকচার? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণে ফলে জন্ম নিয়েছিল মাটি। আর সে মাটির দ্বারা পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্রের পাখি জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের ভাগে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গের। তারপর জন্তু, জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। উত্তম, তোদের দুই ভাই বোনের চরিত্র রেখে মন আমার বলছে, সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? উত্তম, এখনো অনেক মানুষের মুখে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগে সেই পোকা। তাই না তামাল্লা, আমি তোকে কিচ্ছু বলবো না। নীলিমা, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণা বা ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে এইসব ভালো মানুষের দলকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষের দলকে, সেই ঈশ্বরকে ডেকে বলবো, হে প্রভু, এরা কি ভুল করছে এরা নিজেরাই জানে না। তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা করে দিও। দাদা বৌদি চলে গেছে, উত্তমের বুক ভেঙে খান খান হয়ে গেছে। শোনো দাদা, যে কাজটা করলাম আমি তো মনে করছি ভালোই করলাম। ওরা দুইজনা ছিল সংসারে, অনেক কিছু অসুবিধা হচ্ছিল, তাই ওরা মনে করেছিল এই সংসারের দায়িত্বটা পুরো আমাকে দেবে আর আমাকে ওই ঝিয়ের মতন খাটাবে। কিন্তু না বড়দা, আমি তা করতে দিইনি। ওই বড়দাকে কেমন করে তাড়িয়ে দিলাম বলো তো দেখিনি? তুমি বলছিলে যদি ভাই ভাই বিচ্ছেদ করতে হবে। আমার নাম লিলিমা, কার বোন দেখতে হবে তো। শোনো দাদা, আজ থেকে আমরা পার্টিতে যাব, বড় বড় বারে যাব, আমরা দুজনা এনজয় করব। আমাদের মধ্যে যে বাধা দিতে আসবে তাদেরকে সংসার থেকে এইভাবে তাড়াবো। তবে আমার নাম লিলিমা। তোর নাম নীলিমা আর তোর দাদার নাম তামাল রায়। ওরে সোর বাচ্চা, না আমার বাপকে সোর বলা হচ্ছে। তোকে উত্তমের কাছ থেকে বিচ্ছেদ করে তোকে যে কোন নরকে পৌঁছে দেবো আমি, সেই তামাল রায় জানে। কারণ তুই যদি এই সংসারে বেঁচে থাকিস, তাহলে আমার বাবার গাড়ি, বাড়ি, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স অর্ধেক তুই ভাগ লিবি, তাই তোকে রাখা যাবে না। আর আমার চাই ওই উত্তমকে ধ্বংস করার লেগে তোর সাথে বিয়ে দিয়েছি। আমার চাই পারুল, তোকে মেরে উত্তমকে শেষ করে ওই পারুলকে নিয়ে আমি বিদেশে ভ্রমণ করব। তাই আমার নাম তামাল রায়, আর যা চাই তাই পাই। মা, তুমি যখন মরে গেলে, আমাকে যখন এই পৃথিবীতে জন্ম দিলে, তুমি কেন আমাকে তোমার কোলে তুলে নিলে না? তুমি চলে গেলে তুমি আমাকে দু হাত ভরে নাও মা, আমি যে আর বাঁচতে চাই না। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো শান্ত না প্রায় প্রাণ দাও বলে মা, দাও বলে মা, পদ বলে দাও মা, পদ বলে দাও, পদ বলে দাও মা গো, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মা গো শান্ত না প্রায় প্রায়, পদ বলে দাও।
দাও বলে মা, পথ বলে দাও মা, দাও বলে মা, পথ বলে দাও। দিন আছে দিন যায় রাত বড়, তবুও তো পাই না মাগো দেখা আসো। দিন আছে দিন যায় রাত ভোর হয়, তবুও তো পাই না মাগো দেখার সময়। জানি না কেমন করে পাবো এই অন্তরে, আমার প্রাণ কাঁদে এই অভিমান। দাও বলে মা, পথ বলে দাও মা, দাও বলে মা, পথ বলে দাও। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা প্রায় দাও। দাও বলে দাও, পথ বলে দাও মা, দাও বলে দাও, পথ বলে দাও মা, দাও বলে দাও, পথ বলে দাও। দাদা, আমি আর বাঁচতে চাই না, আমার এই জীবন আমি বিসর্জন দিয়ে দেবো। আমি আমি একই একই কে কে কি দাদু? আত্মহত্যা তুমি? যে করে তার নরক স্থান হয় না। আত্মহত্যা মহা পাপ। তুই মরবি কেন রে? আমি জানি দাদু যে আত্মহত্যা মহাপাপ, নয়। কিন্তু কি করব বলো, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি কেমন করে বাঁচবো দাদু? আমি এই পথে পথে কতদিন আর ঘুরে বেড়াবো? দিদি ভাই, আমার যখন এই গর্ভে যখন এই ভূমিষ্ঠে আসবে, তখন আমি তাকে কেমন করে মানুষ করব তুমি বলতে পারো দাদু? ওর জন্য চিন্তা করিস না। আমি তোর বাবার কাছ থেকে কাজ ছেড়ে দিয়ে এসেছি। আমি আর তোদের সেই জমিদার না, পরিবারে দাদু, নেই। তুমি ভুল করেছো। না, আমি তোকে নিয়ে যাব রে। আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমি তোকে আশ্রয় দেব। নিজের মেয়ের মতো তোকে আমি লালন পালন করে তোর সন্তানকে বড় করে তুলবো। না দাদু, আমি যদি তোমার বাড়ি থেকে ঠাইনি, তাহলে বাপি জানতে পারলে হয়তো বড় রাগ করবে, তোমাকে কত কথা হয়তো শোনাবে। না না দাদু, না রে না, যা বলে বলো, তাতে আমার কোনো দুঃখ নেই। যত শাস্তি দেয় আমি মাথা পেতে দেবো, তবু আমি তোকে মরতে দেবো না। আমি তোকে নিয়ে যাবো আমার সেই ছোট্ট কুড়ে ঘরে। আমার কুড়ে ঘরে নিয়ে গিয়ে তোকে আমি মেয়ের মতো যত্ন করবো। তোর সন্তানকে আমি মানুষ করবো। তোর সন্তান ভবিষ্যতে তাকে বড় করে তুলবো। তুমি যখন চাইছো দাদু, তাহলে চলো, আজকে তোমার ওই কুড়ে ঘরেই থাকবো, কিন্তু আমি যে তোমার কুড়ে ঘরে রয়েছি বাপি যেন কোনোদিন যেন না জানতে না, পারে না, দাদু। আমি কোনোদিনই বলবো না। চল চল। দয়া, আর পারি না গো, পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আর একটু এগিয়ে চলে সামনে গ্রামে, আমি যে আজকে আর রাতটা কাটিয়ে পারবো দেবো। না। আমার আর ক্ষমতা নেই, দয়া। এক বিন্দু পথ চলার ক্ষমতা নেই।
আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও, আমি আর পারছি না, কিন্তু আমার দয়া- ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু দয়া আমার কাছে তো কিছু নেই, কি দেব তোমাকে? তাহলে তোমার এই হতভাগিনী দয়া অনাহারে আজ নিজের জীবনকে ত্যাগ না দয়া না, ওগো ওই বাড়ি থেকে আমি তোমাকে অভিমান করে নিয়ে এসেছি, আমি তোমাকে মরে যেতে দেব না। তোমাকে ওই গাছতলায় বসিয়ে দিয়ে আমি যাব তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য ওই বাবুদের কাছ থেকে স্বামী, আমি মোট বয়ে কিছু স্বামী। পয়সা আমি নিয়ে আসবো। কি বলছো? সেই পয়সা দিয়ে বাজার থেকে খাবার নিয়ে এসে আমি তোমার মুখে তুলে দেবো। তুমি ভিক্ষা করবে? হ্যাঁ এই হতভাগিনী দয়ার জন্য তুমি আজ ভিক্ষা করবে? হ্যাঁ, হ্যাঁ। বাবুদের কাছে দুই হাত বাড়িয়ে দিন বাবু বলে তুমি আমার জন্য ভিক্ষা করবে? হ্যাঁ এটা গো। আমি সহ্য করতে পারবো না গো। কেন পারবে না? বেঁচে থাকতে হবে তোমাকে আমাকে। তাই চলো, তোমাকে গাছতলায় আমি বসিয়ে রেখে আমি যাব ওই বাবুদের কাছ থেকে কিছু পয়সা চাই। বেশ, এসো। এই তো রেল স্টেশন, এই রেল স্টেশনে এসেছি। ওগো বাবুরাম, ওগো আমার মায়েরা বোনেরাম, আমার দয়াম দুটো খাবারের জন্য সে ছটপট করছে, হয়তো সে মরে যাবে। তাই তোমরাই তো পারো আমার দয়াকে বাঁচিয়ে রাখতে। তাই এক কাজ করো বাবু, তোমরা আমাকে কিছু পয়সা দাও। আমি এখানে দুটো পয়সার জন্য এসেছি, আমি মোট বইতে এসেছি। দিন বাবু, ওগো মায়েরা, তোমরা অনেক পয়সা অনেক দিকে দাও, তাই আজ আমার হাতে তোমরা কিছু পয়সা দাও, তোমরা কিছু পয়সা দাও বাবু, তোমরা কিছু পয়সা দাও। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু মায়েরা, বাবুরা কিছু বুঝে না। লোকের পূজা মাথায় করি, কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। বাবু
কে আছেন? আমাকে কুলি নিন, কুলি নিন বাবু, আসুন। হারামজাদা ছোট লোকের বাচ্চারা আর অন্যান্য দিন বাবু দেন, আপনার ব্যাগটা দেন, মোটটা দেন, সব ছুটে বেড়াই। আর আজকে আমি এত দূর থেকে আসছি ব্যবসা করে। বাবু আমি এখানে কুলি আছি, নিন বাবু। তুমি কুলি? হ্যাঁ আমি কুলি। আরে দাদা আপনি আপনি কামাল। আপনার ভাই এত বড় একটা সরকারি চাকরি করে আর আপনি কিনা স্টেশনে কুলিগিরি করছেন? এ আমার ভাগ্যের দোষ, দাদা তাই তো এসেছি রেল স্টেশনে আমি কুলিগিরি করতে। আমার দয়া 3 দিন থেকে না খেয়ে আছেন, খাবারের জন্য ছটপট করছেন, তাই তো এসেছি বাবুদের কাছে হাত বাড়িয়ে পয়সা চাইতে, রেল স্টেশনে মুঠোগিরি করতে। না 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 দাদা না, আমি বিদেশ থেকে ফিরছি, আমার এই ব্যাগে অনেক দামি দামি কাঁচের জিনিস আছে, আমার বোনের জন্য নিয়ে যাচ্ছি। আর আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি বেশ কিছুদিন খেতে পারেন। আমার পয়সার প্রয়োজন বাবু, আপনার ওই মুখটা আপনি আমার মাথায় তুলে দিন, আমি বয়ে দেবো। আমার পয়সার খুব দরকার। কিছু মনে করেন না, পারবেন তো? অবশ্যই পারবো। লেন দাদা লেন, কিন্তু দাদা সাবধান। লোকের বুঝা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে ঘরে পেট জ্বালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু এই, এই। কি কইলেন দাদা? আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমার এখানে দামি দামি লাখপতি জিনিস আছে, আর আপনি আপনার ব্যাগটা ফেলে সব নষ্ট করে দিলেন। বাবু হঠাৎ মাথাটা আমার ঘুরে গেল, মাথা ঘুরে তাই তো গেছে। আমার 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 কাছ থেকে এই জিনিসটা পড়ে গিয়েছে। দিন বাবু, আপনি আমায় কিছু পয়সা দিন, সেই পয়সা দিয়ে আমি খাবার নিয়ে পয়সা? যাবো। আমার সমস্ত লাখ লাখ টাকা দামের জিনিস নষ্ট করে দিয়ে ছোট লোক সোর বাচ্চা। বড় পয়সার প্রয়োজন তাই না? পয়সার প্রয়োজন, পয়সা দিচ্ছি। কুত্তার বাচ্চা, ছোট্ট লোক নরকের কীট, তুই এইখানে এইভাবে পড়ে থাকবি, আমি চল। হায় রে ভাগ্য আমার, এই তামাল রায় আমারই একদিন হাত জোর করে ধরে বলেছিল তোমার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে। সেই তামাল রায় আজ এ আমার বুকে লাথি মেরে সে চলে গেল। আজ অবাক হয়ে যাচ্ছি, যাকে সব থেকে ভালোবাসতাম, যাকে আমি সব থেকে আমি নিজের মনে করতাম, সে আজ আমার বুকে আঘাত করেছে। এ যে সহ্য হয় না, এ যে সহ্য হয় না। ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার থাকে মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসা তাকে। সবার থাকে মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসা তাকে। যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া। আমি কি শুনলাম দাদার বৌদি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে আর আমার বৌদি না খেতে পেয়ে হাহাকার করে কাঁদছে। না না, এই ঝোলা থেকে যে চাল ডাল নিয়েছি এগুলো যেমন করে হোক দাদা বৌদির কাছে আমাকে পৌঁছে দিতে হবে। কিন্তু আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের ওপরে নামানো রয়েছে মানি ব্যাগ। চাল ডাল থেকে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপরে এগুলো নিয়ে যাবো দাদা আর বৌদির কাছে। তাই তো বলি যে উত্তম প্রতিদিন অফিস থেকে বাড়িতে আসতে এত দেরি করে কেন? প্যাকেটে খুঁজছি, অফিস যাওয়ার সময় প্যাকেট ও তো খালি হাতেই যায়। আজকে কি ব্যাপার দেখি তো। তাই তো বলি, এই চাল আর ডাল কোথায় নিয়ে যাবে? চাল ডাল ভরেছে প্যাকেটের মধ্যে, মনে হয় দাদা বৌদি কোথায় আছে সন্ধান পেয়েছে। ঠিক আছে, এই চাল ডালটা আমি বের করে নিচ্ছি। আমি ওই বাসি উনুনের ছাই ওই আর জুতো জোড়া এর মধ্যে ঢুকিয়ে দেবো। না দেরি করলে হবে না, যাই। দাদার বৌদি না খেতে পেয়ে কাঁদছে, এগুলো তাদের কাছে আমাকে পৌঁছে দিতেই হবে। যাবো ওগো ঠাকুর, আমার স্বামী গেছে রেল স্টেশনে ভিক্ষা করতে, কুলিগিরি করতে।
আমার খাবারের জন্য এসেছি দয়া। এসেছো? হ্যাঁ এসেছি। মা, আমি যে খিদের জ্বালায় থাকতে পারছি না। দাও স্বামী দাও, আজ আমি পেট ভরে খাবো। তুমি দুহাত ভরে আমার হাতে স্বামী, তোমার মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে কেন? কি হয়েছে তোমার? কে তোমার এমন অবস্থা করেছে বলো স্বামী, বলো। আমাদের অতি আপনজন গো, অতি আপনজন? আমাদের কাছের লোক। কাছের লোক? শুনলে তুমি অবাক হয়ে বলো যাবে। বলো, কে সে? সে অন্য কাছের কেউ লোক? নয়, মিস্টার তামাল রায়। না! ওই শয়তান তামাল রায়ের কথা তুমি আমার কাছে উচ্চারণ করবে না। ও যে আমাদের জীবনের কাল রাহু। আজ ওর জন্যই আমাদের এই পরিণতি হয়েছে। আজ পথে পথে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা ঘর ছাড়া। মাত্র 10টি টাকার জন্য আজ আমার বুকে লাথি মেরে আমার মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠিয়েছে গো। হ্যাঁ গো, বিশ্বাস করো। এখন আমরা কি করব বলো? কোথায় যাব? কি করব? কেমন করে আমরা জীবিকা নির্বাহ করব তুমি বলে দাও। চলো দয়া, এখান থেকে ওই সামনের গ্রামে আমরা এগিয়ে যাব। সে এগিয়ে গিয়ে বাবুদের কাছে হাত পাতিয়ে আমরা কিছু পয়সা চেয়ে দেবো। সেখান থেকে গিয়ে দেখবে বাবুরা নিশ্চয় তোমার আমার প্রতি অবশ্যই দয়া করবে। বাবুরা দয়া করে সত্যি আমাকে দিয়েছে পয়সা। তাহলে আর দেরি নয়, চলো চলো স্বামী, আমরা এগিয়ে যাব। এই পয়সা নিয়ে। দাদা, কে? আমি কি শুনলাম দাদা? নিখিল বাবু বললো তোমরা নাকি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছো, আমার বহুদিন নাকি না খেতে পেয়ে কাঁদছে, তাই তো এটুকু চাল আর ডাল এনেছি। এই নাও দাদা, এই চাল ডালটা নাও দাদা, নাও বৌদি নাও। না তো, তুমি কেন এসেছো এখানে? তুমি কি আমাদের উপহাস করতে এসেছো? বৌদি, হ্যাঁ, তুমি ফিরে যাও। আমাদের উপরে দয়া দেখিয়ে কোনো লাভ নেই। দাদা তাহলে কি আমি ফিরে যেতে হবে দাদা? না ভাই, আমাদের দুঃখ শুনে তুই যখন নিয়ে এসেছিস চাল ডাল, আমি তোকে ফিরিয়ে দেবো না ভাই। ওগো এক কাজ করো, এই চাল ডালটা নিয়ে তুমি রান্না করো, আমরা তিনজনে একই সঙ্গে বসে খাবারটা আজকে হ্যাঁ খাবো। বৌদি। বেশ, সে আমার ছোট্ট আদরের তুমি ভাই। যখন বলেছো, হ্যাঁ। তোমার কথা আমি অমান্য করব না। দাও। উত্তম, শেষ পর্যন্ত এই বাসি উনুনের ছাই আর জুতো দিয়ে তুমি আমাদের অপমান করতে এসেছো ভাই। না বৌদি, না বিশ্বাস করো, এ আমি চাইনি, কিন্তু এই ঝোলাতে চাল ডাল পরিবর্তে দুটো কি করে এলো আমি জানি না ছি, বৌদি। উত্তম ছি। এই বাসি উনুনের ছাই আর জুতো না নিয়ে এসে তুমি তো আমাদের জন্য এক পেয়ালা বিষ নিয়ে আসতে পারতে। বৌদি, ওরে সেই বিষ উত্তম। পান করে উত্তম, শেষ পর্যন্ত তোর বোর জুতো নিয়ে আসলি ভাই। এইভাবে না দিয়ে পারলি না এই জুতো দিয়ে আমাদের এই গালে বাড়ি মারতে, তাহলে অনেক খুশি হতাম। ওগো সভ্য সমাজের মানুষ, আপনারা চেয়ে দেখুন, এই না আমার ভাই, এই বুকের রক্ত তিল তিল করে দিয়ে তাকে আমি লেখাপড়া শিখেছি। সে আজ অনেক বড় আজ একটা চাকরি করে, সে এনেছে খাবার আমাদের জন্য বাসি উনুনের ছাই। আমি তবে কথা দিচ্ছি দাদা, যে রাক্ষসেরই চক্রান্ত করে চাল ডাল শরীর জুতো আর ছাই ভরেছে, সত্যি যদি তোমার ভাই হয়ে থাকি তাহলে তাকে আমি ছাড়বো না। কিন্তু তোমার কাছে যাওয়ার পূর্বে একটা ভিক্ষা চাইছে, দেবে না? ভিখারির কাছে ভিক্ষা? তোমার পায়ের জুতো আমাকে দেবে? আমার পায়ের জুতো তুই কি করবি ভাই? বুকের মাঝে রেখে দেবো দাদা, বুকের মাঝে। আমি জানবো আমার দাদা আমার বুকের মাঝে আছে। দাও না দাদা, দাও। বিদায় নিয়ে চলে যাচ্ছি বৌদি। উত্তম, জানি না এই জন্মে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা। যাওয়ার পূর্বে যে উপহার পেলাম, এই উপহার, এই স্মৃতি চিরদিন আমি আমার বুকের মাঝে রেখে দেব। উত্তম চলে গেল। দয়া, উত্তম চলে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে
চলো তুমি আমি হাত ধরে চলে যাই, আমাদের এই দু চোখ যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। উত্তম আসতে এত দেরি করছে কেন? মনে হয় দাদা বৌদির সাথে দেখা করেই আসবে, তাই তো? দাদা বৌদির কাছে গেলেই তো বুঝতে পারবে সব কথা। এই যে নীলিমা, তুমি এখানে? আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। আমি তো তোমার জন্যই। শোনো, আমি অফিস থেকে বাড়ি আসছি, তোমার দাদা তামানের সঙ্গে দেখা হয়ে গেল। সে তোমার জন্য একটু উপহার পাঠিয়ে দিয়েছে। এই নাও, হাত মারামি ধরে দিচ্ছি। আমার জন্য উপহার? উত্তম, এটা আবার কি? তাই তো মনে মনে ভাবছি, যে ঝোলাতে চাল ডাল ছিল, চাল ডাল সরিয়ে দিয়ে জুতো আর ছাই ভরেছে কে? না, আমি কি করে জানবো? হারামজাদি, আজকে মিথ্যা কথা বললে তোর 20 দাঁত আমি ভেঙে দেবো। আমি জানতে চাই, চাল ডাল সরিয়ে জুতো আর ছাই ভরেছে কে? বলছি তো আমি জানি না। জানো, সব তুমি জানো, সব তুমি জানো। তুমি এ কাজ করেছো, তাই তোমার মতো নারীকে এই গ্রামের বুকে আমি রাখবো না, আমার বাড়িতে রাখবো না। আমি তোমাকে ডিভোর্স করবো। ডিভোর্স। গেট আউট, গেট আউট, আইসে গেট আউট। উত্তম, তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ আর আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। আমি কোথায় যাব এখন? হ্যাঁ, যাবে কোথায়? তোমার থাকার ব্যবস্থা আমি করে দেবো। আমি তোমাকে ডিভোর্স করে দেওয়ার পর তুমি চলে যাবে সোজা সোনাগাছি। সেখানে গিয়ে দেখবে তোমার মতো অনেক মেয়ে এইরকম পোশাক পরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি ওই লাইনে দাঁড়িয়ে যাবে আর গ্রামের মানুষগুলো ডেকে বলবো, দাদা আপনার চেয়ে দেখুন, আমি বউ হয়ে গ্রামে গিয়েছিলাম, কিন্তু বউ হয়ে থাকতে পারিনি। আলট্রা মডার্ন পোশাক পরে ঘুরে বেরিয়েছি, মদ খেয়েছি, সিগারেট খেয়েছি, পর পুরুষের মাতামাতি করেছি। তাই তারা সবাই পৌঁছে দিয়েছে এই সোনাগাছিতে। বাবা আসুন, এর ভিজিট মাত্র 100 টাকা। বাবা আসুন, এর ভিজিট মাত্র 100। না উত্তম, না, আমি তা কোনোদিনই যাব না। আমার দাদা বলেছে বড় জায়গায় আমাকে নিয়ে যাবে, ওই বোম্বে বলেছে ভালো নায়িকা চান্স পাইয়ে দেবে, কিন্তু এই সময় দাদাও তো আসছে না। না না, আমাকে যেমন করে হোক দাদার কাছে আমাকে এই সময় যেতে হবে। দাদা ছাড়া আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। দাদা ছাড়া আমাকে কেউ নিয়ে যেতে পারবে আমার মাত্র একমাত্র মেয়ে, তাকে নিয়ে আমি এই পথে বেরিয়েছি। মেয়েকে দিনে রাতে আমি এক মুঠো ভাত আমি তাকে মুখে দিতে পারি না। ওগো ঠাকুর, জানি না তুমি কি পরীক্ষা আমার জীবনে নিচ্ছ। দাদু মরে যাওয়ার পর থেকে আমার সংসারটাকে তুমি জলে ভাসিয়ে দিয়েছো ঠাকুর। ওগো বাবুরা, তোমাদের কাছে আমি এই আঁচলে পাতলাম, যে যেমন পারবি আমাকে দান করবেন। আমার মেয়েকে আমি যে দু মুঠো তাকে মুখে ভাত আমি তাকে দিতে চাই, দেবেন বাবুরা? ওই তো পথে সবাই যাচ্ছি, নিশ্চয়ই সবাই আমাকে দেবে। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও। পথে যেতে
মাথা আছে আমার ঘরে কেউ নেই। কতদিন দেখিনি পৃথিবীর আলো, কতদিন দেখিনি পৃথিবীর আলো, এক মুঠো ভাত আমি খেতে পাইনি। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা একটি পয়সা দাও। পেলাম না, এত জায়গা খুঁজেও দাদা বৌদির সন্ধান করতে পারলাম না। এরা ভিখারি, আমি তোমায় এই ভিক্ষাটা দিচ্ছি না। এ কি? এ আমি কি দেখছি? কি উত্তম, পারুল? হ্যাঁ আমি সেই তোমার পারুল। তুমি চিনতে পেরেছো আমাকে? পারুল, তুমি না বলেছিলে জমিদারের মেয়ে? জমিদারের মেয়ে হয়ে তুমি পথে পথে ভিক্ষা করছো কেন? কিসের জন্য, কার জন্য? কিসের জন্য কার জন্য মানে আজকে শুধু তোমার জন্য আজকে এই পথে পথে আমাকে ভিক্ষা করতে হচ্ছে। কেন জানো? আমার সন্তানকে দু মুঠো ভাত তার মুখে দেওয়ার জন্য। তোমাকে বলেছিলাম না যে তুমি আমাকে বিয়ে করছো না, কিন্তু তোমার একটা স্মৃতি আমি তোমার ভালোবাসার মধ্যে আমি নিয়ে যাচ্ছি, সে হলো আমার গর্ভের সন্তান। তোমার সন্তানের আমি মা হতে চলেছি। কিন্তু কোথায়, কোথায় আমার সেই সন্তান? সেই সন্তান হয়তো কোথায় খেলা করছে। না না, আমি দেখবো, আমি দেখবো পারুল। তুমি বিশ্বাস করো, আমার জীবনে আজকে নির্মা নেই, তাকে আমি ডিভোর্স করে দিয়েছি। কিন্তু তুমি তোমার যে গর্ভজ সন্তানকে লালন পালন করেছো, আমি তাকে বুকে করে নিয়ে তোমাকে নিয়ে নতুন সংসার বাঁধবো। চলো আমার সাথে। এবার উত্তম, তোর জীবনের খেলা শেষ। আমার একমাত্র বোন। ও বাবা, হ্যাঁ? দাদা, সত্যি হ্যাঁ। তোমার কোনো দায়িত্ব নেই। কেন 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 কেন? কেন কেন? আমার কি অবস্থা তুমি জানো না? কি হয়েছে বল? তোমার কাছে এলাম, হ্যাঁ, উত্তমের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি সেই তুই বেঁচে গেছিস। তো বেঁচে গেছি তো বলেই আরে তুই তামাল রায়ের একমাত্র বোন, তোর জীবনের সুখ শান্তি কোথায় কি হবে? শোনো দাদা, হ্যাঁ। আমি অত কথা শুনতে চাই না। উত্তম যখন আমাকে ডিভোর্স দিয়েছে, হ্যাঁ, উত্তমকে কিন্তু আমি থাকতে ভালো করে দেব না। কি করে উত্তমকে এই পথ থেকে সরাতে হয় সেই ব্যবস্থা আমাকে করতে হবে। শোন, তুমি জানো উত্তমের খবর জানো? খবর আমি জানি। উত্তম ওই পারুলকে নিয়ে আর তার একমাত্র সন্তানকে নিয়ে সে সুখে সংসার করছে। আমি এক্ষুনি গিয়ে ওদের দুজনকে আলাদা করে চল। এসো পারুল, এই হচ্ছে আমার সেই ঘর, যে ঘর একদিন দাদা বৌদি ছিল, ছিল সোনার সংসার, ছিল আমার মায়ের মতো বৌদির, পিতার মতো দাদা, আজ আর নেই। তোমাকে আমি নিয়ে এসেছি, এই সংসারে তুমি থাকতে পারবে তো? কেন পারবো না উত্তম? আমি ভেবেছিলাম কোনোদিন তো তুমি আমার কাছে নিশ্চয়ই আসবে। তোমার জন্য দুয়ার আমার সব সময় খোলা ছিল। হ্যাঁ, আছে বলেই তো আজ তোমাকে এখানে নিয়ে এলাম। আমি সভ্য সমাজের সামনে ঈশ্বরের নামের প্রতিজ্ঞা করে কথা দিলাম, এই গরিবের সংসার আজ থেকে তোমার। তুমি এই সংসারকে নতুন করে গড়ে তুলবে। আমি তোমার সেই উত্তম, যে উত্তমকে তুমি ভালোবেসে সর্বস্ব দান করেছো, সেই উত্তম তোমার কাছেই থাকবে, তোমার কাছেই থাকবে।
ওগো সমাজের মানুষ, সে দেখো আমার পারুলকে নিয়ে আমি নতুন করে গড়ে তুলেছি আমার এই গরিবের সংসার, গরিবের সংসার।